আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ঘোষিত সময়েই নির্বাচন চায় বিএনপি, বলছেন রিজভী। এদিকে জামায়াত এখন মধু খাচ্ছে, তাই নির্বাচন চায় না, বলছেন সরোয়ার আলমগীর। জানাবো, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি, বলছেন হান্নান মাসুদ। এবং সর্বশেষ জানাবো, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যায় ফিরে যেতাম, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘোষিত সময়েই নির্বাচন চায় বিএনপি, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের ভোটের অধিকার বাক স্বাধীনতাকে কেড়ে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আমরা এমন সংস্কার চাই না, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে প্রয়োজনীয় সংস্কার দরকার, বিএনপি সেটির বিরোধিতা করে না। তাই সামনে অনেক সময় রয়েছে, প্রয়োজনীয় সংস্কার করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে, সেই ঘোষিত সময়েই নির্বাচনের দাবি করেন তিনি। রিজভী বলেন, সংস্কার করলে, কালক্ষেপণ করলে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে, মহাবিপদ ডেকে আনবে। ফখরুদ্দিন মইনুল উদ্দিন সরকারের সংস্কার আমরা দেখেছি। সে সংস্কারের পর শেখ হাসিনা দানব সরকার এসেছিল, জাতি পেয়েছিল ভয়ানক দুঃশাসন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা ১/১১ সরকারের সংস্কারের জিকির ভুলে যাইনি। তৎকালীন সিইসি শামসুল হুদা বিএনপির গঠনতন্ত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে ফখরুদ্দিন মইনুল উদ্দিন সরকারের সংস্কার করে এমন সরকার ক্ষমতায় এনেছিল, যে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল, দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। ইলিয়াস আলী চৌধুরী, আলম জাকির, সুমন সহ অসংখ্য বিএনপির নেতাকর্মীকে গুম করে, খুন করে ভয়াবহ দুঃশাসন কায়েম করেছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়া হলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার দেখানো পথ ধরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন। জামায়াত এখন মধু খাচ্ছে, তাই নির্বাচন চায় না, বলছেন সরোয়ার আলমগীর। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলমগীর বলেছেন, জামায়াত ইসলামী এখন মধু খাচ্ছে, তাই তারা নির্বাচন চাচ্ছে না। তিনি বলেন, জামায়াত এখন মধু খাচ্ছে, আর সেই মধু থেকে বের হতে চাচ্ছে না। নির্বাচন হয়ে গেলে তাদের হাতে আর মধু থাকবে না, এ কারণে তারা নির্বাচন চায় না। তিনি বলেন, বর্তমান সময়ে পিআর পদ্ধতির কোনো সুযোগ নেই। যদি পিআর নিয়ে সিদ্ধান্তের প্রশ্ন আসে, তবে তা হবে একটি সুষ্ঠু নির্বাচনের পর গণভোটের মাধ্যমে। তখন জনগণই নির্ধারণ করবে বাংলাদেশে পিআর চালু হবে নাকি বর্তমান সংবিধানের ভিত্তিতেই নির্বাচন হবে। বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি, বলছেন হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে, বর্তমান সংবিধানের ভিত্তিতে আনুষ্ঠানিক নির্বাচনে তারা অংশ নেবে না। বক্তব্যে হান্নান মাসুদ অভিযোগ করে বলেন, আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিট নিতে চেয়েছেন। সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায়। সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয়, তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। হান্নান মাসুদ আরও বলেন, যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, সেটি বৈধতা পেয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদে, কিন্তু ওই অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এখন সরকার সেই অনুচ্ছেদেরই নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায় এনে নির্বাচন দিতে চায়। এটা গর্তে ঢুকে সেফ এক্সিট নেওয়ার কৌশল। এনসিপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, কিন্তু এখনো সে বিষয়ে সমাধান আসেনি। যতদিন জুলাই সনদের আইনি ভিত্তি স্বীকৃতি না মিলবে, ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না।
বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যায় ফিরে যেতাম বলছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যায় ফিরে যেতাম। সরকার একটি বৈধ নির্বাচন করতে চায়, যে নির্বাচন হবে গ্রামের মেলার মতো আনন্দকর। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য অর্জনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি চলে এসেছি। সবকিছু রাতারাতি সম্পূর্ণ করা সম্ভব নয়, তবে আমরা একটি উপসংহারের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রয়োজন ছিল, কারণ বিগত সরকার এই ব্যবস্থাগুলোকে নিজের স্বার্থে ব্যবহার, অপব্যবহার ও বিকৃত করেছিল। নির্বাচন নাকি সংস্কার আগে, এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের অঙ্গীকার ছিল অভ্যুত্থানের সময় মানুষের যে সংস্কার চেয়েছিল তা বাস্তবায়ন করা। আমরা সেই অঙ্গীকারকে তিনটি ভাগে ভাগ করেছি: সংস্কার, বিচার ও নির্বাচন। ভাবুন তো, যদি আমরা শুধু নির্বাচন দিয়ে শুরু করতাম তাহলে সংস্কার বা বিচারের দরকার হতো না। সব কিছু নির্বাচনের লোকদের হাতে তুলে দিয়ে চলে যেতাম। তাহলে আমরা আবার আগের সমস্যায় ফিরে যেতাম। ক্ষমতাচূর্ণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি একটি ফ্যাসিবাদী সরকার ছিল, কারণ তারা আইনের শাসন মানেনি। তারা যেভাবে প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করেছে, তার জন্য আমি দানব শব্দটি ব্যবহার করেছিলাম। এর চেয়েও শক্তিশালী কোনো শব্দ থাকলে আমি সেটাই ব্যবহার করতাম। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আমরা হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য কোনো বিবাদে জড়াতে চাই না। আমরা বলেছি, আপনারা তাকে রাখতে পারেন, আমাদের বিচার চলতে থাকবে, তবে এর মধ্যে তাকে যেন বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া না হয়। ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি এবং চীন এবং পাকিস্তানের সঙ্গে উন্নতির সমালোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি জানি না কিভাবে এটা মাপা যায়। আমাদের পাকিস্তান ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ভারতের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক চাই। আমরা বলেছি, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের 7 রাজ্য মিলে একটি অর্থনৈতিক অঞ্চল গঠন করা সম্ভব। নতুন সরকারের টেকসই হওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কার সম্ভব কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু বলতে পারি কি হবে তা নির্ধারণের কাজ রাজনীতিকদের। আমার কাজ হলো একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। গত 15 বছর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমি চাই এবারের নির্বাচন একটি গ্রামের মেলার মতো আনন্দদায়কর হোক, যেখানে কোনো উত্তেজনা থাকবে না। 1 বছর আগে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটের বিষয়ে তিনি বলেন, যখন তাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তখন তিনি প্রথমে রাজি হয়নি, তবে শিক্ষার্থীদের আত্মত্যাগ ও রক্তপাতের কথা স্মরণ করে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেন, তারা আমাকে অনুরোধ করেছিল যে এত রক্ত ঝরেছে, এত আত্মত্যাগ হয়েছে, আর আপনি দেশের বাইরে জীবন উপভোগ করছেন, আপনি আমাদের সাহায্য করবেন না? এটা আমাকে খুব প্রভাবিত করেছিল, তাই আমি দায়িত্ব নিতে রাজি হয়েছিলাম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।